বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরবো। আজকে বিজয় দিবস, যে বিজয় দিবস ভারতের হাত ধরে এসেছিল বাংলাদেশের, সেই ভারতের বিরুদ্ধেই বিষোদ্গার করে চলেছেন এখনো বাংলাদেশের নেতারা। এবং শুধু তাই নয়, এই বিজয় দিবসেও কাদা ছোঁড়াছুড়ি অব্যাহত। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে এই অরাজকতা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, এই কাদা ছোঁড়াছুড়ি কবে থামবে, কবে গণতন্ত্র আসবে বাংলাদেশে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কাছে। আজকে ইউনূস, মোহাম্মদ ইউনূস, তিনি কি বললেন ভোট নিয়ে, দেখুন। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 2025-এর শেষে অথবা 2026-এর শুরুতে, এখন অনেক দেরি সেই ভোট। কিন্তু বিএনপি চেয়েছিল দ্রুত ভোট, অন্যদিকে জামাত ভোট চায় না। তাহলে সরাসরি চলে যাব নিউজ রুম থেকে আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, এই ইউনূসের এই ঘোষণাকে কিভাবে দেখছে আন্তর্জাতিক মহল? সত্যি ইচ্ছে আছে ভোট করার, নাকি পুরোটাই আইওয়াশ? প্রথমত আইওয়াস তো বটেই, তার কারণ একটা চাপের মধ্যে, ঘরের মধ্যেই এই তদারকি সরকার রয়েছে। এই চাপ কোথা থেকে আসছে? এই চাপ আসছে বিএনপির দিক থেকে। যে চাপের কথা একটু আগে তুমি বললে, যে বিএনপি চাইছে দ্রুত একটা নির্বাচিত সরকার আসুক, তাহলে কারো কিচ্ছু বলার থাকবে না। এখানে একটা নির্বাচিত সরকার, কোনো অন্তর্বর্তী সরকার নয়, কোনো তদারকি সরকার নয়, তার জন্য নির্বাচন প্রয়োজন। কিন্তু এটাও ঘটনা যে নির্বাচন কমিশনকে পুরোপুরি নস্যাৎ করে দিয়ে, পুরোপুরি নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন কমিশন তৈরি করে তারপরে একটা ভোট করাতে গেলে যে সময়টা দরকার, আদৌ এত দ্রুত তা সম্ভব নয়। সেক্ষেত্রে টাইমও বেঁধে দেওয়া হচ্ছে কি না 2025, অর্থাৎ এখন থেকে ঠিক 1 বছর পর, বা 1 বছরের বেশি সময় 26-এর শুরুতে, অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 বছর। না, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে, তাতে একটা ভোট করাতে গেলে আরো অনেকটা সময় লেগে যেতে পারে, অর্থাৎ 2026-এর আগে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এটা ইউনূস সরকার, সেক্ষেত্রে ইউনূসের সঙ্গে বিএনপির মতভেদ একেবারে অবশ্যম্ভাবী কিনা, এরপরে আরো সিরিয়াস হয়ে যাবে কিনা বিষয়টা? সিরিয়াস তো হবেই, আর সেই সিরিয়াস জায়গায় যাতে না যায় সেই জন্য ইউনূস সরকার শুরু থেকেই বলে রাখছে যে না, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ভোট করানো যায়, অন্তত আর কিছু হোক না হোক। আইওয়াস বিএনপির জন্য তো বটেই, বিএনপিকে এটা বোঝানোর জন্য যে আমরা চাই যত দ্রুত সম্ভব একটা সরকার তৈরি হোক। এবং খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে বিএনপি উইন উইন সিচুয়েশন হিসেবে নিজেদের ভাবছে। তো তারা তো চাইবে যে ভোট হোক, কিন্তু তদারকি সরকার যতই বলুক এত দ্রুত ভোট করানো সম্ভব নয় বাংলাদেশে। কারণ বাংলাদেশে ভোট করাতে গেলে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, নতুন নির্বাচন কমিশন যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, সেই প্রক্রিয়া শেষ হতেই অনেকটা সময় লেগে যাবে। বেশ, আজকে যেটা বলছিলাম বিজয় দিবস, সেই বিজয় দিবসেও কাদা ছোড়াছুড়ি। মোহাম্মদ ইউনূস আবারও স্বৈরাচারী সরকারের তকমা দিলেন হাসিনা সরকারকে। কি বললেন দেখুন। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। পাচার করা এই টাকা আপনাদেরই টাকা, তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগ বিলাসে ব্যয় করছে। আর এই বিজয় দিবসের দিনই ভারতকে নিশানা করতে ছাড়লেন না মোহাম্মদ ইউনূস। তদারকি সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বিজয় দিবসের ভাষণে ভিসা ইস্যুতে হুঙ্কার, দিল্লিতে নয় ঢাকাতেই দফতর সরাতে হবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে। চ্যালেঞ্জ ছুড়লেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। আমি বলেছি ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয়। তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে।
এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সহযোগিতার মাত্রা বাড়ানোর বিষয়ে আমি আলাপ করেছি। আর থেমে থাকেননি শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা বিবৃতি দিয়ে তোপ দাগলেন ইউনূস সরকারকে। শেখ হাসিনা বললেন এখানে যা চলছে বিজয় দিবসে দিন, তিনি বললেন মোহাম্মদ ইউনূস ফ্যাসিস্ট সরকার চালাচ্ছে। বিবৃতি শেখ হাসিনার। বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার দাবি হাসিনার। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশ বিরোধী গোষ্ঠী অবৈধ ও অসাংবিধানিকভাবে দখল করে, অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে। ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অগণতান্ত্রিক এই গোষ্ঠীর জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে বিষোদ্গার করা এবং তাদের কণ্ঠরোধ করা। বিপরীতে তারা স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে প্রচ্ছন্নভাবে মদত দিয়ে যাচ্ছে। তারা ক্ষমতা দখল করে সকল জনকল্যাণমুখী কাজগুলোকে বাধা দিচ্ছে। এইভাবে ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছেন বাংলাদেশের মানুষ, এই রকম ভাবে উদ্বেগ প্রকাশ করলেন শেখ হাসিনা। কি চলছে তাহলে বাংলাদেশে? মুক্তিযুদ্ধের কণ্ঠরোধ সরকারের লক্ষ্য, এটাও বললেন শেখ হাসিনা তার বিবৃতিতে। আর যে কথা বলছিলাম যে ভারতের হাত ধরে বিজয় দিবস আজকে বাংলাদেশের, সেই ভারতকেই আবার একেবারে আক্রমণ, ভারতকেই একেবারে একেবারে সাংঘাতিকভাবে আক্রমণ করলেন হম্বিতম্বি ছাত্রনেতা সার্জিস আলমের। কোন দেশের লেজুর নয়, কুদৃষ্টির উচিত শিক্ষা। আস্ফালন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদকের। আপনার প্রতি আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমরা নিশ্চিত। এই বিশ্বের প্রত্যেকটি দেশকে একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে, জীবনের বিনিময়ে আপনার প্রতি আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমরা নিশ্চিত করব। আমরা বিশ্বের কোন দেশের এক্সটেনশন হতে চাই না। বিন্দুমাত্র ডমিনেন্সের দৃষ্টিতে, বিন্দুমাত্র এই বাংলাদেশকে শোষণ করার দৃষ্টিতে সে যেই হোক না কেন, এই বাংলাদেশের দিকে যদি কোনো কুদৃষ্টি, কুনজর দেওয়ার কেউ চিন্তা করে, সেই শকুনের কালো হাতকে ভেঙে দিতে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকি। হাসিনাকে ফেরত দেওয়ারও একেবারে হুঙ্কার বাংলাদেশের এক নেতার। হাসিনাকে ফেরত দিতে হবে, চ্যালেঞ্জ ছুড়লেন ওই নেতা। যারা যুদ্ধ অপরাধী তাদের যেমন বিচার নিশ্চিত করতে হবে, 24 সালের যুদ্ধ অপরাধীদেরও বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের বিজয় দিবসের প্রতি যদি ভারতের দায় থেকে থাকে, সম্মান থেকে থাকে, অবিলম্বে ভারত গণহত্যাকারী, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাছে সুপর্দ করবে। এইভাবেই প্রতিদিন ভারত বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন নেতা, এবং সেইটা করতে গিয়ে প্রতিদিনই সুর চড়াচ্ছেন আর হাস্যকর সব হুমকি দিচ্ছেন। দেখুন। সোমবার 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। 1971 সালে এই দিনেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়, যার পিছনে বড় অবদান ছিল ভারতের। অনেক ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হন। এসব ইতিহাস ভুলে বাংলাদেশে এখন ভারত বিদ্বেষের বিষ। 5 আগস্টের পরে মনে হয় নাই, এই 10 দিন ধরে মনে হয়েছে বাংলাদেশ স্বাধীন। স্বাধীনতার ইতিহাসে তথাকথিত 71-এর স্বাধীনতার নাম দিয়া ভারতের গোলামির জিঞ্জিরে, পাকিস্তানের গোলামি বাদ দিয়া ভারতের গোলাম হয়েছিল বাংলাদেশ। অথচ এখন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দেয়। ভারতের বিরুদ্ধে কি দেয়? এখন না কিছুটা মনে হয় স্বাধীন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে। সেখানে প্রচ্ছন্ন মদত রয়েছে সরকারের হিন্দুদের উপরে অত্যাচার করার। এর একসময় সমাধান হবেই। ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে। 1 অক্ষর 1 ইঞ্চি পেটে কালির বুদ্ধি নেই, ঠিক আছে? যেটা করছে ওই জামাতের বুদ্ধিতে করছে। কট্টরপন্থীদের সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিও। ভারতের এই কূটকৌশলের মধ্যে আমরা নিষ্পেষিত হয়েছি। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ
রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড সেভেন সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমাদের দেশের সেনাবাহিনী এবং সৈনিকের সম্মুখ যুদ্ধে এলজিবিটি সমাজের সৈনিকরা কক্ষিণ কালেও জয়লাভ করতে পারবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান, লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়েছে আর এক দেশে ট্রিটমেন্ট নিতে যায়? এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে 53 বছরে আমাদেরকে দিয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে। দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেলে ভর্তি হবে না, সে মরতে থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, ভারতে যাবে, তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না। গত আগস্ট থেকে শেখ হাসিনা দেশ ছাড়া, তিনি বাংলাদেশ ছাড়তেই সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়। এরপর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় বলে অভিযোগ। এই পরিস্থিতিতেও বারবার সৌহার্দ্যের বার্তা দিয়েছে ভারত। বিদেশ সচিব ঢাকায় গিয়ে বৈঠক করেছেন, বিদেশমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা এর মূল্য বুঝছেন না, তাদের গলায় শুধুই হুঙ্কার। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। সমস্ত হিন্দু এবং সনাতনীদের বলবো আমরা সবাই একসঙ্গে মিলে তার প্রতিবাদে নামবো। প্রয়োজনে বাংলাদেশে ওই ইউনিট সরকারের ঘাট ধরে গদি থেকে নামিয়ে হিন্দুদের আমরা তারা যাতে সুরক্ষা পায় এবং তারা সঠিকভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভারতের চাপের মুখে সম্প্রতি সুর নরম করে বাংলাদেশের ইউনূস সরকার। সে দেশে সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করে নেয় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকেও নিশানা করেছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। নিউজ 18 বাংলা।